ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? মুসলমানরা তো বলছে যে গরু খাবো না, কিন্তু আমাদের এইসব গরুগুলো আর বছরে 1.5 লাখ 2 লাখ করে বিক্রি হয়ে যায়, এখন 20,000 30,000 টাকা বলছি, তাহলে লিখছে না। আর এইসব যা দেনা হয়েছে, এইসব ছেলেপিলে বসে রয়েছে, এদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। গরু খেলি পুজো টুজো করবে, মুসলমানরা তো কিনতেও পারছে না, হিন্দু পাবলিকরা ঝামেলা করছে। আমাদের এবার সমস্যা কি, ঘোষেরা চিন্তা করুক, 1 বছর গরু বন্ধ থাক, তাহলে বুঝতে পারবে ঘোষেরা। দীর্ঘ 19 বছর পরে সীমান্তে এই ধরনের সাহসিকতা, বীরত্বপূর্ণ চরিত্র উপস্থাপন করলো বিজেপি। আসলে বিজেপিকে এতদিন ছোট করে রাখা হয়েছিল। রাষ্ট্র যদি প্যাট্রোনাইজ করে, যথাযথভাবে যদি এই বাহিনীটাকে সাপোর্ট প্রদান করে, তাহলে এই বাহিনী বিএসএফ এর কাছে মাথা নত করার বাহিনী নয়। আজকে কতিপয় ব্যক্তি শুয়ারের বাচ্চার মতো রাজনীতি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি মানুষের বাচ্চার মতো আচরণ করছে না। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো সত্যবাদী মানুষদেরকে যত তাড়াতাড়ি মুখ বন্ধ করে দেওয়া যাবে, তত দেশে অরাজকতা চালানো যাবে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারিরা হচ্ছে এমন ব্যক্তি, সীমান্তে ভারতীয় বাহিনী যদি কাউকে হত্যা করে, সাথে সাথে সেই সীমান্তে চলে যায়। নাসিরউদ্দিন পাটোয়ারিরাই নতুন বাংলাদেশে নতুন সূর্য উদয় করেছে। আজকে আমরা জানতে পারলাম সেই নামিসার হত্যাকারী একজন বিএনপির কর্মী। আপনার কর্মীর বিচার করুন, এমন বিচার করুন যাতে বাংলার মাটিতে আর কোন নামিসাকে এভাবে মৃত্যু বা জীবন দিতে না হয়। আমাদের প্রশাসনের করা উচিত ছিল, এটা প্রশাসনের একটা মানে যে অবস্থা আমাদের, যে কেন দেরি হবে কেন ভাই? দর্শক শ্রোতা, এপার বাংলা এবং ওপার বাংলার কিছু ভাইরাল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই টপিকটি সাজানো। আপনারা একটু দয়া করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, সবাইকে একটু দয়া করে দেখে যাবেন। দর্শক, ইতিমধ্যে আগে আমরা এপার বাংলা নিয়ে কিছু কথা বলি, তারপরে ওপার বাংলায় যাচ্ছি। রাশেদ খান নাসিরউদ্দিন পাটোয়ারিকে শুয়ারের বাচ্চা বলছে, হ্যাঁ, একটা টক শোতে, তাও আবার। এরপরেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এই রাশেদ খান আগে ভিপি নুরুল হক নূরের সাথে ছিল, গণ অধিকার পরিষদের একজন কর্মী, এখন নব্য বিএনপিতে যোগ দিয়েছে। যোগ দেওয়ার পরেই জামাত ইসলাম, জামাত শিবির, এনসিপি নেতাদের নিয়ে আল্লাহর 30 দিন এমন কিছু কথা বলছে, তাতে যে কোনো মানুষের মাথার রাগ পায়ে চলে আসে। অর্থাৎ পায়ে চলে আসলে মন চাইবে যে একটা ফুটবলের মতো লাথি মারি। দর্শক, প্রতিনিয়ত জামাতের এবং কি এনসিপির মনে করেন যে কি বলে আপনার দুর্নাম করে বেড়াচ্ছে যে কোনোভাবে। আমার তো মনে হয় এই শালারটা খাওয়া দাওয়া বাদ দিয়ে, ঘুমানো বাদ দিয়ে, হাগামোতা বাদ দিয়ে জামাতের পিছনে লেগেছে, এনসিপির পিছনে লেগেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে কে? তোর বাপ। রাশেদ খান, নাসিরউদ্দিন পাটোয়ারি হলো তোর বাপ, তোর বাপ। আর আসলে বাপকে দেখে সবাই ভয় পায়, তাই না? তো নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে ওর হলো বাপ, যার কারণে ভয় পায়। তাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘায়েল করতে না পেরে তার পিছনে লেগেছে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন, আর ভিডিওর ভিতরে একটা অংশ দেখেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে এজন্যই তারা শেষ করে দিতে চায়, যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে শেষ করে দিলে অনেকেই অনেক কিছু করতে সাহস পাবে বা সুবিধা হবে তাদের। আর নাসিরউদ্দিন পাটোয়ারির মতো মানুষ বেঁচে থাকলে অনেক কিছুই তারা ইচ্ছা করলেও করতে পারবে না। যেমন শরীফ ওসমান হাদি একটা বাঘের বাচ্চা ছিল, তাকে শেষ করে দিয়েছে। সে বেঁচে থাকলে হয়তো অনেক জায়গায় অনেক কিছু হতো না ভাই। এই নাসিরউদ্দিন পাটোয়ারিও কিন্তু সেই 8 আসনেই কিন্তু দাঁড়িয়েছিল, বুঝতে হবে। হ্যাঁ, দ্বিতীয় হাদি। এই জন্যই আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির পিছনে লেগেছে কিছু কিছু মানুষ। এই যে কয়েকদিন আগে দেখলাম তাকে ডিং নিক্ষেপ, তার উপরে হামলা, তার লোকদেরকে মাথা ফাটিয়ে দিল, এবং কি শুধু তাই নয়, সেখানে অস্ত্র নিয়েও নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করতে গিয়েছিল। এগুলো আসলে সব পরিকল্পনা মাফিক চলছে, পরিকল্পিতভাবে চলছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। যে কোনো সময় তার উপরে বড় কিছু হতে পারে, কারণ তারা ভালো করেই জানে এরকম একটা নাসিরউদ্দিন পাটোয়ারি সরিয়ে দিতে পারলেই অনেক লাভবান হতে পারবে তারা। এবার আসুন ওপার বাংলায়। ওপার বাংলায় যে শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের উপরে এক এক করে এমন কিছু নিষেধাজ্ঞা করতেছে যেগুলো একজন শয়তান ছাড়া এগুলো করতে পারে না। এই শুভেন্দু অধিকারী অবশেষে কিন্তু এই ঈদের পবিত্র ঈদুল আজহার ছুটি কিন্তু কমিয়ে দিয়েছে আইন করে। গরু জবাই করা নিষিদ্ধ করছে, বিক্রি করা নিষিদ্ধ করছে। এদিক দিয়ে আমার মনে করেন যে হিন্দুরা নিজেরাই কিন্তু তার বিরুদ্ধে লেগে পড়েছে। মানে তারা এখন মনে মনে ভাবতেছে, সর্বনাশ, দুধ দিয়া কালসাপ আমরা পুষছি। হ্যাঁ, মানে আমরা ভোট দিয়া এমন এক কুলাঙ্গারের ক্ষমতায় আনছি যে আমাদের সাধারণ যারা হিন্দু রয়েছে তাদের কি 12টা বাজায় দিচ্ছে। দেখেন, হিন্দুরা যারা গরু লালন পালন করে, সেই খামারিরা যারা রয়েছে, গোয়ালরা যারা রয়েছে, দেখেন যদি মহিলা গরু হয় বা গাই গরু হয়, সেখান থেকে দুধ হয়, সেটা গোয়ালরা মিষ্টি বানায়,
হিন্দুরা তো মিষ্টি বানায়, দই বানায়, তারপরে সন্দেশ বানায়, নানান ধরনের খাবার তৈরি করে। আচ্ছা, যখন গরুটা বুড়ো হয়ে যাবে তখন ছেড়ে দিবে, বা এরিয়া গরু হলে, এরিয়া গরু আছে না বাছুর, তো ওইটা কি করবে? অনেক হিন্দুরা বলতেছে যে আমরা ছেড়ে দেবো মাঠে, লাখ লাখ টাকা খরচ করে, খামারের মধ্যে কোটি কোটি টাকা খরচ করে তোমরা খামার দিছো গরুর, ওইটা তোমরা ছেড়ে দিবে। কিন্তু যারা জানে যে আমরা যদি এই গরুগুলো সব ছেড়ে দেই আর যদি বিক্রি করতে না পারি, তাহলে তো বিষ খাওয়া পথে বসা ছাড়া উপায় নাই। এই জন্য শুভেন্দু অধিকারকে কিন্তু তারা ভগবানের কাছে সঁপে দিতেছে, ভগবানের বিচার করো। যাই হোক দর্শক, কথা বাড়াবো না, অনেকগুলো টপিক রয়েছে আজকের ভিডিওর ভিতরে, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। গত 2 দিনে বাংলাদেশে 2টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এর ভিতরে একটি ঘটনা যেটা দেখলে আপনাদের মনে প্রশান্তি আসবে, আত্মা শান্তি পাবে। আর একটা ঘটনা যেটা দেখার পরে ক্ষোভে বিক্ষোভে আপনাদের হৃদয়টা বিদীর্ণ হয়ে যাবে। আমি এই 2টি বিষয় নিয়েই আপনাদের সাথে আজকে একটু ছোট্ট করে কথা বলবো। প্রথম কথা আসি, আগে যেটা আপনাদের হৃদয় বিদীর্ণ হয়ে যাবে, বিক্ষোভে আপনারা ফেটে পড়বেন, ঘৃণা উৎপাদিত হবে, সেই কথাটি আগে একটু আসি। তারপরে যেটা দেখলে আপনাদের মনে শান্তি আসবে সেইটা পরে ভিডিও সহ দেখাবো। নাসিরউদ্দিন পাটোয়ারি সে তো প্রত্যেক শুক্রবারে এক এক জায়গায় গিয়ে জুমার নামাজ আদায় করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবারে গিয়েছিল ঝিনাইদহে সে জুমার নামাজ পড়ে যখন বের হচ্ছে, বের হবার পরপরই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি আহ্বায়ক, এই ব্যক্তির নেতৃত্বে যুব দলের আরো কতিপয় মাস্তান দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গীদের উপরে হামলা চালায়, নির্মমভাবে হামলা চালায়, আক্রমণ করে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিল, ঘুষি, চর থাপ্পড় দেয় এবং তার অন্যান্য সঙ্গীদেরকে পিটিয়ে আহত করে এবং রক্তাক্ত করে। এখন কথা হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই আক্রমণটা কেন হচ্ছে? নাসিরউদ্দিন পাটোয়ারি কি কাউকে ডিম ছুঁড়ে মেরেছে? সে কি কারোর উপরে আঘাত করেছে, আক্রমণ করেছে? কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে শারীরিকভাবে লাঞ্ছিত না করে, আক্রমণ না করে, আপনার উপরে ধারালো অস্ত্রশস্ত্র বা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে না বসে, আপনি ততক্ষণ পর্যন্ত তাকে আক্রমণ করতে পারেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি সন্ত্রাস, আপনার সংজ্ঞা সরাসরি আপনি সন্ত্রাসের ভিতরে পড়ে যাবেন। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারি সে তার কথার ভিতরে, তার কথার মাধ্যমে মাঝে মাঝে সীমা ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, সে তো তার মুখের মাধ্যমে বলছে, সে তো কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করছে না, কাউকে ক্ষতিগ্রস্ত করছে না, কারো রক্তাক্ত করছে না, সে তার মুখ দিয়ে আক্রমণ করছে। তো আপনার কাছে যদি যুক্তি থাকে, আপনি তার থেকে আরো বেশি পরিমাণ যুক্তি নিয়ে আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়েন, মুখ দিয়ে ঝাঁপিয়ে পড়েন, 1000 বার আপনি তাকে যুক্তি দিয়ে আপনি তাকে পরাস্ত করার চেষ্টা করেন, কেউ তো বাধা দেবে না। যেমন এই যে রাশেদ খান, পোল্টিবাজ নেতা আর কি, ডিগবাজি, এই ছোট্ট কালকের ছেলেটা খুব রাজনীতিবিদ হয়ে গেছে এখন, একেবারে পুরা পোল্টিবাজ, মানে মুনাফেকের যে আলামত 4টা, এই 4টা আলামতই এই ছেলের ভিতরে আছে। পুরা মুনাফেক বললে আব্দুল্লাহ বিন উবাই যদি আপনারা কাউকে মনে করেন, এই ছেলেকে দেখে নিন। একটা সিটের লোভে, জাস্ট একটা সিটের লোভে, একটা এমপির লোভে নিজের দল, গুছানো একটা দল, আরে সেই দলটা ছেড়ে নুরুল হক নূরকে, ওই নুরুল হক নূরই কাজ করেছে, আর এই রাশেদও সেই একই কাজ করছে করে, বিএনপির কাছে, বিএনপির ছায়ার তলে লুঙ্গির নিচে ঢুকে গিয়ে সেখান থেকে একটা আসন বাগিয়ে নিয়েছে। তারপরে তো জনগণ লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই সমস্ত চরিত্রহীন ছেলেপেলেকে জনগণ ভোট দেয়, সে এখন নব্য বিএনপি হয়েছে। এখন আসলে আদতেও বিএনপি নাকি কোনো অধিকারী আছে আমাদের জানা নাই, পরিষ্কার তো করে না, গুপ্ত, 1 নাম্বার গুপ্ত। নাসিরউদ্দিন পাটোয়ারি আগেই বলেছি যে তাকে আপনি যুক্তি দেন, যুক্তি দিয়ে তাকে আপনি মৌখিকভাবে আক্রমণ করেন, সে মৌখিকভাবে আক্রমণ করছে, আপনি মৌখিকভাবে আক্রমণ করবেন। যখন সে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে অস্ত্র নিয়ে, তখন আপনি তাকে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বেন তার উপরে। কিন্তু আমরা তার উল্টা দেখছি। এই রাশেদ খান, সে জামাত ইসলামকে বা এনসিপির ছেলে মেয়েদেরকে অমানুষ বা শুয়োরের বাচ্চা ইত্যাদি শব্দে সে ভূষিত করার চেষ্টা করছে। মনে পড়ে আমাদের নিঝুম মজুমদার এই রাশেদকে একদিন টক শোতে ঠিক এই ভাষায় গালিগালাজ করেছিল। এই ধরনের কারণে আমি বেয়াদবদের সাথে টক শোতে আসি নাই। ওকে যদি আসলে নবীদের সামনে পেতাম না। লিসেন টু মি। সেদিন রাশেদের চেহারা আমরা দেখেছিলাম, ঠিক একেবারে ওই যে পুষি বিড়াল আছে না, ওই পুষি বিড়ালের মতো শুকাইয়ে একেবারে ওই পিসপুস ম্যাও 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 করতেছিল এই রাশেদ। সেই রাশেদ এখন অন্যদেরকে অমানুষ বলছে বা ওই পারের বাচ্চা বলছে। রাস্তা দিয়ে যে সময় শুয়োরের বাচ্চা হেঁটে যায় না, এদেরকে যদি আপনি মানুষের বাচ্চা হিসেবে দেখেন, আপনি ভুল দেখবেন। আজকে কতিপয় ব্যক্তি শুয়োরের বাচ্চার মতো রাজনীতি করছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি একটি বক্তব্য দিয়েছিলাম, গাঁজা না খাইলে নাসিরউদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। আমার কাছে মনে হয় যে এই নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো মানুষের বাচ্চা হতে পারে না, কোনো মানুষের বাচ্চা তারেক রহমানকে নিয়ে এই ধরনের মন্তব্য করতে পারে না। যাই হোক, এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে এই আক্রমণ করার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় বসে থেকে ছাত্রদল, যুবদল এদের বিরুদ্ধে মামলা না নেওয়া পর্যন্ত সে থানা থেকে বের হয়নি, ঝিনাইদহ সদর থানায়। এখন এই মামলা করে যখন চলে এসেছে, তখন দেখুন আজকে ছাত্রদল, যুবদল এরা কি করেছে, দেখুন একটু আগে ভিডিওটা। এই যদি হয় একটা শাসক দলের অবস্থা, যারা ক্ষমতায় আছে তারা থানায় আক্রমণ করে থানা ভাঙচুর করছে, তাদের নামে মামলা প্রত্যাহার করতে হবে। চিন্তা করুন কোন পর্যায়ে চলে গেছে।
এদের দ্বারা এই দেশ কি আশা করতে পারে? এরা কি এই জাতিকে কি দেবে? মামলা হয়েছে, তারাও কিন্তু উল্টা নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির 22 জনের নামে মামলা করেছে। তাহলে মিটি কেন? তারাও মামলা করেছে। হামলাটা তো তোমরা করেছো ভাই, হামলা তো এনসিপি করে নাই। এনসিপির উপরে তোমাদের হামলা কেন করতে হলো? এত হঠাৎ করে পেশি শক্তি বেড়ে গেল, এত গায়ের জোর বেড়ে গেল যে এনসিপির উপর হামলা করলে আবার তার উপরে মামলা করলে 22 জনের নামে। আচ্ছা, মামলা করেই শুধু ক্ষান্ত নয়, এই তাদের নামে যে মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার করার দাবি নিয়ে থানায় যে এইভাবে আক্রমণ করেছে, চিন্তা করতে পেরেছেন? এই থানা এখন কাদের? থানা তখন বা তাদের বিএনপির। তাহলে এটা তো আগলে রাখা তাদের দায়িত্ব। তাহলে বেড়া যখন ক্ষেত খায়, রক্ষক যখন ভক্ষক হয়, তখন আর কিছু থাকে? এদেশের আইন শৃঙ্খলা আর থাকে? আইন শৃঙ্খলা কোন পর্যায়ে চলে গেছে এবার চিন্তা করেন। এই হলো বর্তমান ছাত্র দল এবং যুব দলের অবস্থা, বিএনপির অবস্থা। যাই হোক, এবার চলেন আমরা ওই যে চক্ষু শীতলকারী, অন্তরে প্রশান্তি দানকারী একটি ভিডিও দেখবো। ভিডিওটার ছোট্ট একটু কথা আগে বলে নেই, তারপরে ভিডিও দিকে শেষ করে দেবো। দহগ্রাম সীমান্তে বিএসএফ বিজিবিকে না জানিয়ে সেখানে জোর করে খুঁটি কাটতে এসেছিল সীমান্তের 150 গজের ভিতরে। আপনারা জানেন আন্তর্জাতিক সীমানা যে আইন আছে, এই আইন অনুযায়ী উভয় দেশ, পার্শ্ববর্তী সীমান্তবর্তী দেশগুলো তাদের নিজস্ব জমি থেকে 150 গজ জায়গা রেখে তার ভিতরে 150 গজের ভিতরে সীমানা চিহ্নিত করতে হয়। তাহলে 150 গজ 300 গজ জায়গা মাঝখানে পড়ে থাকে, ওইটা হচ্ছে 0 পয়েন্ট বলে। তো দুই দলই ফেলে রেখেছে, দুই দেশই। বিএসএফ বিজিবিকে না জানিয়ে গতকাল তারা এসেছিল চোরের মতো খুঁটি কাটতে। এই খবর পেয়েছে ভাই বিজিবি পাওয়ার পরে ছুটে গেছে। প্রথমত ছুটে যাওয়ার পরে তারা প্রথমে বাধা দিয়েছে, বলছে খুঁটি কাটতে দেবো না, খুঁটি তুলতে বাধ্য করেছে। বিএসএফ খুঁটি তুলতে বাধ্য হয়েছে। এই যে বাধ্য যে করেছে, বিজিবির শব্দ চয়ন দেখুন, মানে এখানে ওই যে বিএসএফ কি কোনো থোড়াই কেয়ার, নো থোড়াই কেয়ার, ডোন্ট কেয়ার, কোনো থোড়াই কেয়ার করা নাই। দেখুন কি ভাষায় তাকে শাসিয়েছে। এর ভিতরে ভাবছে যে দাদা আমরা বড় দেশ, সম্ভবত যা বলবো সেটাই এখানে আইন হয়ে যাবে। কেউ একজন সম্ভবত ফটর আর একটু বেশি করেছে। এবার ওইখানে যে দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিল বিজিবির, তার দেখুন একটু ভাবটা একটু দেখুন। এই যে তার যে শব্দ চয়ন, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে গেস্টার পোস্টার, তার যে মুভমেন্ট, এইটা দেখে বিএসএফ এর ভয়ে আত্মা থরথর করে কাঁপতে তারা পরে খুঁটি ওখান থেকে তুলে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটাই বাংলাদেশ। তার মানে শক্তি রুখা যায় না, শক্তি তার রূপ চেঞ্জ করে। তেমনি আওয়ামী লীগও কিন্তু একটা শক্তি, এই শক্তি কিন্তু এখন রূপ চেঞ্জ করছে, আগের মতো নাই। 18 মাস ইনুস সরকার যতদিন ছিল ততদিন কিন্তু অডিও কলে ছিল, বাইরে আসে নাই। এখন কিন্তু বাইরে আসছে। হ্যাঁ, উনি সাক্ষাৎকার দিছে, আবার সাক্ষাৎকার দিছে কোন কোন পত্রিকায়? ইন্ডিয়ান টাইমস পত্রিকায়, ইন্ডিয়ান হিন্দু পত্রিকায় এবং আনন্দবাজার পত্রিকায়। উনি কিন্তু খোলাখুলি কথা বলছে যে আমার জন্য বিমান পাঠাক, আমি যাইতে চাই, আইনের কাছে নিজেকে সোপর্দ করে দিতে চাই, আমি ভয় পাই না, আমার জন্য জেলখানা রেডি করো, আমাকে যে ঝুলাইবা সে মঞ্চ রেডি করো, আমি আসবই। এবং সঙ্গে সঙ্গে দেখেন ওই যে যারা পালায়া গেছিল তারাও কিন্তু অনলাইনে আইসা বলতেছে যে আমরা সবাই একদিনে ঢুকবো, 2 কোটি আওয়ামী লীগ তাদেরকে সেলুট জানাইতে আসবে এয়ারপোর্টে। এই কথাটা কখন বলতেছে একটু খেয়াল করেন। যখন বিজেপি ক্ষমতায় আসলো, শুভেন্দু কিন্তু প্রথম বলল যে আমরা পাঠাবো শেখ হাসিনাকে, আমরা বাংলাদেশে পাঠাবো, তোমরা সেলুট দিয়ে নিয়ে যাবা। এরপরেই কিন্তু শুরু হইলো ওই যে আপার সাক্ষাৎকার এবং আমাদের দেশে বিভিন্ন লোকের মানে পণ্ডিতদের বয়ান তৈরি করা শুরু হইলো বিভিন্ন চ্যানেলে যায়। ভাই ব্রাদার, আমাদের দেশের এই মিডিয়া বা এই সুশীল সমাজ যাদের কি দেখেন বড় বড় পণ্ডিত, এরা কিন্তু কখনো জামাতকে মাইনা নিবে না। জামাত তাদের অ্যালার্জি, হ্যাঁ জামাত তাদের অ্যালার্জি। তারা মাইনা নিতে রাজি আছে আওয়ামী লীগকে। যদি বিএনপিকে না পছন্দ করি আমি, আওয়ামী লীগকে মাইনা নেবো, তাও জামাতকে মানুন না। হ্যাঁ, এক হয় আওয়ামী লীগ, না হলে বিএনপি, এই দুইটাই আছে আমাদের দেশের সুশীল সমাজ, মাঝখানে কিছু নাই কিন্তু। আর এই যে নাইটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম কখন? ইনুসের আমলে তো বুঝতে পারি নাই। নির্বাচিত সরকার যখন আসছে তখনই বুঝতে পারলাম। নির্বাচিত সরকার আসার পরই তো আপা বলতেছে যে আমার জন্য বিমান পাঠাও, আমি আসবো। রাগ করলেন? রাগ করার কিছু নাই, অনেক কারণ আছে এর পিছনে। শেখ হাসিনা ভালো না, শেখ হাসিনা ভালো না, কিন্তু শেখ হাসিনার আইন কানুন টোটাল সিস্টেম ভালো। ওই সিস্টেমের মধ্যে দিয়েই তো যাইতেছেন।
শেখ হাসিনা যা কিছু করছে গত 17 বছর এই দেশে উনি সিস্টেমের মধ্যে দিয়েই করছে। এই যে সংবিধান বলি না আমরা, যে সংবিধান নিয়ে এত তুল কালাম কাণ্ড চলতেছে, ওই সংবিধানের মধ্যে দিয়েই কিন্তু শেখ হাসিনা গেছে। শেখ হাসিনা কিন্তু সংবিধানের বাইরে এক পাও ফেলে নাই। ওই সংবিধানের মধ্যে আছে রাষ্ট্রকে রক্ষা করার জন্য কিভাবে মানুষকে গায়েব করে দিতে হবে, কিভাবে মানুষের উপরে জুলুম করতে হবে, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রকে বাঁচাইবার জন্য রাষ্ট্রদ্রোহী নাম দিয়া কত মানুষের জীবন শেষ করে দিছে। ভাই ব্রাদার, ইনুস সরকার যখন আসছে উনি একটা জিনিসই চিন্তা করছে, এই যে এই দেশে সবসময় তো নির্বাচিত সরকার আসে, সবসময় নির্বাচিত সরকারের অধীনেই কেন বারবার স্বৈরাচারী কর্মকাণ্ড হয়? কোন সরকারের আমলে হয় না একটু খেয়াল করেন তো। যারাই নির্বাচন করে আসছে তাদের সরকারের আমলেই তো ভাই মানুষের উপরে জুলুম করা হয়েছে, মানুষকে গায়েব করে দেওয়া হইতো ওই আইনের কথা বইলা, কারণ এরা রাষ্ট্রদ্রোহী। দেশকে বাঁচাইবার জন্য এদেরকে গায়েব করে দেওয়া, ওই সংবিধানের বাইরে কিছু না তো, ওই সংবিধানের মধ্যেই তো আছে। যার জন্য ইনুস সরকার যখনই আসলো তারা সবাই চিন্তা ভাবনা করে বাইর করলো, আচ্ছা এই সিস্টেমগুলোকে কিভাবে বাদ করা যায়, যে সিস্টেমের মধ্য দিয়ে স্বৈরা শাসকের জন্ম হয়, ওই সিস্টেমগুলোর উপরেই হাত দিল, বহু রকম সংস্কার করলো, সব কিছু কইরা একটা নির্বাচন দিল। যে নির্বাচিত সরকার বর্তমানে দেশ পরিচালনা করতেছে, দেখেন ওনারা তো সংস্কার মানবে না। এটা বুঝার জন্য ভাই অনেক জ্ঞানী হওয়ার দরকার নাই, এটা বুঝা ফেলাইছি অলরেডি, এটা বুঝার কাম সারা। এই যে পাটোয়ারির ঘটনায় বোঝা যায় ভাই, ঝিনাইদার মধ্যে যে ঘটনাটা করছে, ওই ঘটনাটার এখন যেভাবে বয়ান তৈরি করা হচ্ছে, কেউ কেউ এসে বলতেছে ওরা নিজেরা মারামারি কইরা এটা সরকারের উপরে দোষ চাপাইতে চাইছিল। এই যে রাশেদ খান আছে না, রাশেদ খান মেনন, না মেনন তো তার সঙ্গে নাই, রাশেদ খানই, সে বলতেছে এই সরকারের উপরে দোষ চাপাইবার জন্য শিবির জামাত নিজেরাই এই ঘটনা ঘটাইছে। এই জন্যই বললাম এই দেশের রাজনীতি কি হইতে যাচ্ছে, এই দেশ কোন পথে যাচ্ছে এটা তো বোঝা যায়। ভাই ব্রাদার, মূল জায়গায় আসি। দেখেন মানলেন না আপনারা সংস্কার, কিন্তু আপনারা তো 31টা দফা দিছিলেন। দেখেন আপনারা তো 31টা দাবি জানাইছিলেন। সেই দাবিটা কখন জানাইছিলেন? হাসিনা সরকারের আমলে। হ্যাঁ, এই নতুন সরকার বা ইনুস সরকারের আমলে না, হাসিনা সরকারের আমলেই কিন্তু ওনাদের 31টা দাবি। সেই দাবির মধ্যেই তো আছে আইন বিভাগকে স্বাধীন করে দিবেন, এবং আইন বিভাগের যে একটা সচিবালয় আছে, সেই সচিবালয় আপনারা স্বাধীন একটা সচিবালয় গঠন করবেন। এই 31 দফার মধ্যে আছে না? নিশ্চয়ই আছে। আর কোনো কিছুই দরকার নাই। এই দফাটাই মানেন না কেন? এই দফাটা মানতে অসুবিধা কি? আপনারা তো আইসাই বিচার বিভাগের জন্য একটা স্বাধীন সচিবালয় যে গঠন করছিল ওই সংস্কারের মধ্যে আপনাদেরও 31 দফার মধ্যে ছিল বিচার বিভাগের জন্য স্বাধীন একটা সচিবালয় থাকবে। এই সচিবালয়ের কাজটা কি ভাই ব্রাদার? কাজটা হইলো এই, দেখেন কে হবে বিচারপতি, কে হবে অ্যাটর্নি জেনারেল, এই বিচার বিভাগ কিভাবে চলবে, ওই স্বাধীন সচিবালয় যারা থাকবে তারাই ওইটা সিদ্ধান্ত নিবে। এখানে কারা থাকবে? ধরে নিতে পারেন একজন সাবেক বিচারপতি থাকবে, বড় বড় যারা পণ্ডিত আছে এবং দেশের মধ্যে যারা সবচেয়ে বেশি বুঝে আইন কানুন, তারা থাকবে, তারাই এই আইন বিভাগটাকে পরিচালনা করবে। কিন্তু বর্তমান সরকার ওইটা বিলুপ্ত করে দিছে। বিলুপ্ত করে দেওয়াতে এখন কি হইলো? ওইটা চলে গেল কোথায়? আবার আইন মন্ত্রণালয়ের মধ্যে। হ্যাঁ, ওই আগের সিস্টেমে আইন এবং বিচার মন্ত্রণালয় আছে না, সেই মন্ত্রণালয়ের অধীনে চলে গেল। ওই মন্ত্রণালয়ের অধীনে যাওয়ার মানে কি জানেন? সরকারের হাতে চলে যাওয়া, সব পাওয়ার ওই প্রধানমন্ত্রীর হাতে চলে যাওয়া। শেখ হাসিনার হাতে কিন্তু ছিল এই পাওয়ারগুলা। সেম পাওয়ারগুলা ধরে রাখার জন্যই স্বাধীন বিচার বিভাগকে আপনারা স্বাধীন হইতে দিলেন না। বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় যে গঠন করা হলো, সে প্রতিষ্ঠানটাকে আপনারা বাতিল করে দিলেন, বিলুপ্ত করে দিলেন। এইটা কি করলেন? এইটা করাতেই ভাই আপা বুঝা ফেলাইছে, ও ঠিক আছে, সঠিক পথে আছে, ও তো আমারই আইন কানুন সব কিছু মানতেছে, তাহলে আমি কেন দেশে যাবো না? আর ওনাকে আনার দরকারটা কেন হইতেছে? আমাদের এই ডিপ স্টেট বলেন বা এই সুশীল সমাজ বা আমাদের এই মিডিয়া, ওদের কেন দরকার ওনাদেরকে? এই জন্যই দরকার, কারণ বর্তমানে যেভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে জামাত ইসলাম, ছাত্র শিবির, এনসিপি, এটা তো একটা ভয়াবহ ব্যাপার না? যার জন্য ওই যে মাঝখানে আপাকে আনতে চাচ্ছে। কারা আনতে চাচ্ছে? এই দেশের সুশীল সমাজ, ধরে নিতে পারেন এই দেশের ডিপ স্টেট, ধরে নিতে পারেন এই দেশকে যারা বিদেশে বৈশা পরিচালনা করে, তারাই আনতে চাচ্ছে। হয়তো আপনারা বলতে পারেন ওনার তো আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের রায় হয়ে গেছে, সঙ্গে ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী কামালও আছে, তাহলে কি সে রায়টা কি ভুল? ভাই এখানেই প্রশ্ন। কারণ কি দেখেন, সরকার আইসাই তো চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরাই দিল, ওনাদের লোকজন বসায় দিল। এরপরে দেখেন ওনাদের সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোকটা জাহিদ ইসলাম, ডাক্তার জাহিদ ইসলাম, উনি তথ্য মন্ত্রণালয় আছে, তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার কাছে তো সব তথ্য আছে। নিশ্চয়ই আপা আসার তথ্য ওনার কাছে আছে, নাহলে উনি হঠাৎ কেন বললো আপার প্রতি উনি ইনসাফ করবে? মানে শেখ হাসিনারও বিচার পাওয়ার অধিকার আছে, ইনসাফ পাওয়ার অধিকার আছে। তার মানে কি উনি কি বুঝাইতে চাইতেছে? অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে বিচারটা হয়েছে ওইখানে কি ইনসাফ হয় নাই? এইটাই তো বুঝাইতে চাইছে যে ওইখানে ইনসাফ হয় নাই, প্রয়োজনে আবার ইনসাফ হবে। তার মানে কি জানেন, শেখ হাসিনা যদি চলে আসে, ওনাকে যদি সুন্দর একটা জেলখানায় রাইখা দেয় আর এই বিচার চলতে থাকে, ওনার সমস্ত মাঠের কর্মীরা চাঙ্গা হয়ে যাবে ভাই। হ্যাঁ ভাই, চাঙ্গা হয়ে যাবে, কেউ রুখতে পারবেন না। কারণ আমাদের এই সুশীল সমাজরা তো এক হয় বিএনপি, না হলে আওয়ামী লীগ, জামাতকে তো তারা মাথায় নেয় না, জামাতকে গণায় ধরে না। যার জন্য গোপন বন্দোবস্ত হইতেছে শেখ হাসিনাকে আনার, যার জন্য নতুন নতুন বয়ান তৈরি করতেছে। দেখবেন বিভিন্ন চ্যানেলের মধ্যে এবং নিজের ব্যক্তিগত চ্যানেলের মধ্যে আইসা কি সুন্দর সুন্দর বয়ান তৈরি করে। আপনারা খুব খেয়াল করলে দেখবেন গোলাম মাওলা রনি এমন চিবায়া চিবায়া মিষ্টি কইরা কথা বলে। কারণ কি জানেন, ওনার তো রাস্তা একটাই খোলা আছে। হ্যাঁ, আওয়ামী লীগ
আর কোনো দল ওনাকে নেয় নাই। আগে আওয়ামী লীগে ছিল, মাঝখানে বিএনপি, আরো কোন দলে জানি গেছে, আবার ঘুরা ফিরা এই 5ই আগস্টের পর বহু চেষ্টা করেও কিন্তু উনি কোনো দলে যাইতে পারে নাই। একজন রাজনীতিবিদ রাজনীতি না করলে তার মনে শান্তি থাকে না, যার জন্য উনিও চায়, ওনারাও চায়, একটা দল চায় আবার আওয়ামী লীগ আসুক। কারণ আওয়ামী লীগের আইন কানুন সিস্টেম সবই তো রয়ে গেছে, এবং প্রশাসনে বলেন, সচিবালয় বলেন, সব জায়গায় 17 বছর যেভাবে সেটিং করছিল ওই সেটিং এর মধ্যেই দেশ আছে, আপার সবকিছু আছে, শুধু আপা নাই। রাগ করলেন, রাগ করে লাভ নাই। আর আমাদের পার্শ্ববর্তী দেশও এখন চায় আপা নিজের দেশে ফেরত যাক। আপাকে পাঠানোর প্রয়োজনটা আরো বেশি হয়েছে কেন জানেন? দেখেন 2025-এ পাকিস্তান আর ভারত একটা যুদ্ধ হয়ে গেছে, কিন্তু অপারেশন সিন্ধুর হয়েছে না ভাই, কাশ্মীর নিয়ে। এই যুদ্ধটা কিন্তু ছিল বেসিক্যালি আকাশ যুদ্ধ। এই আকাশ যুদ্ধে পাকিস্তানের একটা যুদ্ধ বিমান জেএফ থান্ডার কি যেন সাথে আছে, সেই যুদ্ধ বিমান ভাই যা কৌশল দেখাইছে, যে ভূমিকা পালন করছে, ইন্ডিয়ার 12টা বাজায় দিছে। ওই যুদ্ধ বিমানের নাম চারিদিকে ছড়ায় গেছে, সবাই মুখে মুখে তখন আলোচনা ছিল এই জেএফ থান্ডার নিয়ে। ওই জেএফ থান্ডার বাংলাদেশে একটা আসছে, কে দিছে উপহার? আসিফ মনির। উনি কে? পাকিস্তানের সেনাপ্রধান। যা তার সেনাপ্রধান না, কিন্তু আমেরিকা, ভায়ার, ইসরায়েল এবং ইরান যে যুদ্ধটা হয়েছিল ওই যুদ্ধের মীমাংসা করছিল কিন্তু উনি। হ্যাঁ ভাই, ক্ষমতা আছে, হ্যাডম আছে, সেই লোক পাঠাইছে। কেন পাঠাইছে? জেএফ থান্ডারকে প্রশিক্ষণ নেওয়ার জন্য। প্রশিক্ষণ নেওয়ার পর, বাংলাদেশের পাইলটরা প্রশিক্ষণ নেওয়ার পর আমার মনে হয় কয়েক ডজন ইন করবে। বাংলাদেশ পাকিস্তান থেকে এগুলো কিনে নিচ্ছে। এখন চিন্তা করেন, যে বিমান দিয়া তাদেরকে হারাইছিল, হ্যাঁ ভাই, এই 2025-এ অপারেশন সিন্দুর হার মানছে শুধু এই জেএফ থান্ডারের জন্য। সেই জেএফ থান্ডার এখন বাংলাদেশ কিনে আনতেছে। এইটা কি মাইনা নিতে পারতেছে? মাইনা নিতে পারতেছে না। তার মানে কি জানেন, যাদের উপরে ওনারা ভরসা করছিল সেই ভরসাটা ভাঙ্গা যাইতেছে। আরো কেন ভাঙতেছে? বাংলাদেশ এবং পাকিস্তানের একটা গোয়েন্দা চুক্তি হয়েছে। এই গোয়েন্দা চুক্তির পিছনে কারণটা কি? একটা জঙ্গি গোষ্ঠী আছে, তেহরিকে তালেবান পাকিস্তান নামে, এরকম একটা জঙ্গি গোষ্ঠী আছে যাদের পদচারণ এখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান এরকম শোনা যাচ্ছে। ওই কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা গোয়েন্দা চুক্তি হয়েছে। ঠিক তেমনি একটা গোয়েন্দা চুক্তি ছিল কিন্তু আওয়ামী লীগের আমলে। কাদের সঙ্গে? ভারতের সঙ্গে। খেয়াল করে দেখেন, ভারতের গোয়েন্দাদের অফিস আদালত এখানে ক্যান্টনমেন্টের ভিতরে ছিল, বাইরে ছিল, হিন্দি কথা বলতো, এবং ডিজিএফআই এখানে যারা গেছিল, যারা ওইখান থেকে বাইচে আসছে, ওই আয়নাঘর থেকে যারা বাইচে আসছে, তারা বলছে না হিন্দিতে কথা বলে, হিন্দি ভাষায় কথা বলতো। তার মানে কি জানেন, বাংলাদেশ এবং ভারতের সেই গোয়েন্দা চুক্তির কারণে তাদের অফিস আদালত বাংলাদেশে ছিল। এখন দেখেন ওরা তো নাই। এখন পাকিস্তানের সাথে যে চুক্তিটা হইলো, গোয়েন্দা চুক্তি, ওই কারণে পাকিস্তানের অফিস এখানে হইতে পারে না, হইতে পারে তো, যার জন্য বড় মাথা ব্যথা, যার জন্য তারা বিশ্বাস করতে পারতেছে না। ওরা মনে করতেছে যেভাবেই হোক আওয়ামী লীগকে ঢুকাইতে হবে। দেখেন না, ওই জন্যই শুভেন্দু বারবার চিৎকার করে বলতেছিল 1 কোটি বাংলাদেশিকে আমরা পুরসিন করবো, বাংলাদেশে পাঠিয়ে দিব। এটা কেন বলতেছিল জানেন? চাপ সৃষ্টি করতেছিল যেন কূটনৈতিকভাবে গোপনে তার সাথে দেখা করে। তখন তারা বলবে আমাদের এই যে নেত্রীকে তোমরা নিয়ে যাও, তাকে রাজনীতি করার সুযোগ দিয়ে দাও। ভাই ব্রাদার, আমাদের দেশে এখন ওরকম রেকর্ড নাই, আমার জানা নাই। আপনারা জানেন কিনা কোনো মহিলার কোনোদিন ফাঁসি হয় নাই, এই কাহিনী আমরা দেখি নাই। এখানে একটা বড় ভরসা আপার। আপা তো জানে মহিলাদেরকে ঝুলানো হয় না, এটা তো আপাত জানে, যার জন্য আসার আরো সাহস পাইতেছে, যার জন্য বলতেছে এই প্লেন পাঠাও, বিমান পাঠাও, আমাকে যেভাবে সসম্মানে এই বিদেশে পাঠাইছিলা, ভারতে পাঠাইছিলা, সেভাবে আমাকে নিয়ে যাও। চ্যালেঞ্জ ছুড়ে দিতেছে তো। হ্যাঁ, বিমান পাঠাইলেই চলে আসবে, এমন একটা অবস্থায় চলে গেছে। মানুষ চাইছিল 16 বছরের এই ফ্যাসিবাদ সরকারকে সরাইতে গিয়া যে অবস্থা হয়েছে, যে রক্তপাত হয়েছে, এই রক্তপাতের মধ্যে দিয়া নতুন একটা বাংলাদেশ আসুক। ওই আগের সিস্টেম, আগের আইন কানুন সবকিছু পরিবর্তন করে একটা নতুন সংস্কার হোক। আর ওই নতুন সংস্কারটা জুলাই সনদের মধ্যে আছে, যেটা মাইনা নিলে বর্তমান সরকার সবাইকে নিয়ে ভাই খুব শান্তিতে এই দেশটা 5 বছর চালাইতে পারতো। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।